মেয়েটি জবাব দিল, বারে একই ফ্লোরে থাকেন, কেউ না হলে কি প্রতিবেশী তো, মানুষ তো, প্লিজ খাবারটা খেয়ে নেন। আমি শুধু বললাম আমার খিদে নেই। এই কথা বলে রাস্তায় আনমনে হাঁটতেছি, হঠাৎ সজলের ফোন। আবির, কই তুই? এই তো বাসার সামনে আসছি, তাড়াতাড়ি শপিং মলে চলে আয় আবির। উত্তরে আমি বললাম, বারে আজ তো দেখছি তোর খুব তাড়া। আচ্ছা সজল, আমি আসছি। এই বলে শপিং মলের দিকে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধু আজকে শপিং করবে, তাই দেরি না করে শপিং মলে চলে গেলাম। আমি বললাম, কিরে তোর জন্য খুব তাড়াতাড়ি করে আসলাম, বল কি জন্য এত তাড়াতাড়ি আসতে বললি? সজল বলল, আরে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করছে, হঠাৎ করে সামনে শুক্রবারে বিয়ে। আমি বললাম, বলিস কিরে, তাহলে তো ভালো হলো, তোর বিয়েটা একটু খেতে পারবো। সজল বলল, এই জন্যই তো তোকে টাকা, আমার বিয়ে সব শপিং তুই করবি, নিজ হাতে করবি, তোর পছন্দ আমার পছন্দ। আমি বললাম, তাহলে তাকে শপিংটা করিয়ে দেই। সজল বলল, যেমন ভাবে বলছিস মনে হচ্ছে যে আমি একজন বাচ্চা পোলাপান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সজলকে বিয়ে সমস্ত শপিং করিয়ে দেই, ওর ইচ্ছে মতো সবকিছু করি, ওর হবু বউয়ের জন্য পছন্দ মতো শাড়ি কিনে দেই, নীল রং আমার খুব পছন্দ, তাই নীল রঙের শাড়িটাই ওকে কিনে দিলাম। শপিং শেষে সজলের জরুরি একটা ফোন আসে। সজল ফোন রিসিভ করে শুধু জোর গলায় একটা কথাই বললাম, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কিছুই নেই। অনেকটা রাগী গলায় কথাটা বলছে। এক পর্যায়ে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে সে বের হয়ে যায়। আমি বের হয়ে যাওয়ার সময় দেখি নীলা তার বড় বোন তার বড় ভাই শপিং মলে ঢুকছে। নীলাকে আজ 3 মাস পরে দেখলাম, মুখে চঞ্চলতার হাসি ফুটে আছে, নেই কোনো চিন্তার চাপ, ঠিক আছে আগের মতোই আছে, মনে হয় কোনো কিছু হয়নি। আমার মন সায় দিল না। কিভাবে নীলার সাথে কথা বলা যায়, যে কোনো একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। নীলারা শপিং করতে শুরু করে দিল, আমি ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই পিছু পিছু ওয়াশরুমের দিকে গেলাম। গিয়ে দরজা আটকে পিছন থেকে নীলার মুখটা চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার করতে গিয়েও পারছে না। নীলা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মান অভিমান সব দূর করে। আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা? নীলা বলল, তোর মতো ছোট লোক লম্পট আমার থেকে দূরে থাকবি, অনেক ভালো আছি। আমি বললাম, এই তুমি এভাবে কথা বলছো কেন? কি অন্যায় করছি আমি, যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? নীলা বলল, তুই কোনো অন্যায় করিসনি, সব আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বকাটে লোককে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি ওইসব কোনো কিছুই করিনি। বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি, খবরদার আমার কসম খাবি না। তোর মতো পাপিষ্ঠ লোক কখনো আমার কসম খেতে পারে না। আমি নীলার হাত ধরতে নীলা ঠাস করে একটা থাপ্পড় মারলো আমার গালে, আর বলতে শুরু করলাম, তুই আমাকে টাচ করবি না, শুনে রাখ, কিছুদিন পর অন্য কারো বউ হতে চলছি, আর ভুলেও আমার সামনে আসবি না, বলে দিলাম। তোর মতো ধোকাবাজের সাথে আমি 2 বছর সংসার করছি, ছি ছি, আমার চিহ্ন যাতে খুঁজে না পাস, তাই ওই জন্য সবকিছু নিয়ে আসছি। আর হে, বিয়ের দিন এসে ডাল ভাত 4টা খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিচের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনো আশা করিনি। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কথাই আছে না, অল্প সুখে কাতর, অতি সুখে পাথর হয়ে গেছি। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য কাঁদব, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর থেকে নীলাই ছিল আমার শেষ সম্বল, স্বপ্নের মতো সুখের সংসার এগোচ্ছিল আমাদের। ভাগ্যের কি নির্মম পরিহাস, আর সবকিছু আমি হারিয়েছি, আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন কেউ নেই। নীলা জীবনও আমার কাছে আর আসবে না। আমারই তো সব দোষ, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম, যেটা শুধু কল্পনাতেই সুন্দর, বাস্তবে না। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই আশা, নেই ভরসা, বেঁচে থেকেও আমি মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম, সারাদিন কোনো কিছু খাইনি। খাবার বা খাবো কি করে? এ খবর শোনার পর গলা দিয়ে কি আর খাবার নামবে? আল্লাহ ভালো জানেন। বাসায় এসে বিছানায় গা হেলে দিতে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলতেই আন্টি বলল, মানে বাড়িওয়ালা, শুনলাম তুমি নাকি সকাল থেকে কোনো কিছু খাওনি। মিশকার কাছ থেকে সবকিছু শুনলাম। তুমি এই 5 বছর থেকে এখানে আসো, কোনোদিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি। খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতোই দেখি। বাবা, তোমার আজকে এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নেও না। আর তোমার বউ কি আর আসবে না? আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, একজন হলেও তো আমার কথা ভাবে। আমি বলতে লাগলাম, না মা, আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়ে আর পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। আমাকে থামিয়ে দিয়ে আন্টি বলতে শুরু করলো, তাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হই, মন খারাপ করো না, আর খাবারটা খেয়ে নাও। সত্যি হলেও তো তুমি আমার নিজের ছেলের মতো। এ বলে তিনি চলে গেলেন। খাবার নিয়ে 2-1 লোকমা খাওয়ার পর আর খেতে পারিনি। বুকের ভিতরে কষ্ট জেগে উঠল। তখন একটা গান মনে পড়ে। গানটা ছিল এরকম, কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাত যায়,
একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই। থাক আর বললাম না, রাতে কিছুতেই ঘুম আসছে না। কোনো উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে? লাইফের সবচেয়ে বড় ক্ষতি যে আমি আমি মরে গেলেও কারো কোনো কিছু যায় আসে না। দুপুর 12টা বাজে ঘুম ভাঙছে, গড়িতে তাকিয়ে বেবাছাকা হয়ে যায়। আজ আমার অফিসে যাওয়া হবে না। তারপরও চাকরিতে না গেলে কি আর হই, তাই ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দিলাম। সজল বলল, আরে আবির এত লেট কেন? আমি বললাম, ঘুম ভাঙানোর মানুষ যে আর নেই। সজল বলল, আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আমি আসছি, দেরি করবি না। আর এই নে ফার্স্ট ইনভাইট, তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অফিস শেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলে দেখলাম, খুব সুন্দর করে মোড়ানো বক্সটা। আস্তে আস্তে খুললাম, খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইসরাত জাহান নিলাম। বুকটা